ডক্টর হাসান মাহমুদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত এবং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের শোতে। আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাই, ডক্টর ইউনূস সম্প্রতি লন্ডন থেকে ঘুরে গিয়েছেন এবং লন্ডনে একটি সাক্ষাৎকারে উনি বলেছেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করা হয়নি। তো এই বিষয়ে আপনার কাছে শুনতে চাই যে আওয়ামী লীগের এত নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থক আছে কোটি কোটি, কিন্তু সেখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধর বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়? আওয়ামী লীগ একটা গণমানুষের দল, এটি কোনো ভুইফোর সংগঠন নয়। গণমানুষ থেকে উঠে এসছে, গড়ে উঠেছে আওয়ামী লীগ। আমাদের দেশের, আমাদের জাতির সমস্ত আন্দোলন সংগ্রাম, স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এবং আওয়ামী লীগ তো স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে যদি বিশ্লেষণ করেন, সংসদ নির্বাচন এবং সবগুলো যদি গড় করেন, তাহলে আপনি দেখতে পাবেন আওয়ামী লীগের সমর্থক সংখ্যা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ, আওয়ামী লীগের সমর্থক দেশের 40 থেকে 50% মানুষ। 2008 আমরা 50%-এরও বেশি, প্রায় 60%-এর কাছাকাছি ভোট পেয়েছিলাম। বাংলাদেশে আজকে যদি মানুষকে জিজ্ঞেস করেন, অনলাইনে নানা জরিপ দেখেন, আমি অনলাইনের জরিপের উপর ভিত্তি করে বলছি না, আজকে যদি জিজ্ঞেস করেন একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে গৃহিণী থেকে শুরু করে ছাত্র, সবাই বলবে যে আগেই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, এই কথা সবাই বলবে। কিন্তু আপনি 2008-এর কথা বলছেন, কিন্তু 2014, 18, 24-এর নির্বাচনের কথা বলছেন না কিন্তু। সেখানে তো আরো বেশি পার্সেন্টেজ হয়েছে। তো আমি সেখানে তো পার্সেন্টেজ আরো বেশি, সেই জন্য 2008-এ যেহেতু সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, 2018-তেও সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। কিন্তু সেই নির্বাচন নিয়ে যেহেতু অনেক প্রশ্ন আছে, 2008-এর নির্বাচন নিয়ে তো প্রশ্ন নেই, সেই জন্যই আমি 2008-এর নির্বাচনের রেফারেন্স দিচ্ছি। তো এরকম একটা দল, যেই দল দেশের প্রায় 50% মানুষের সমর্থন এনজয় করে এই দলের প্রতি, এমনকি এখন আওয়ামী লীগের অ্যাপ্রুভাল রেট বা শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট অনেক হাই, সেটি 70-80%। সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা আর দল তো কর্মকাণ্ডের মাধ্যমে বাঁচে, তো এইটির মধ্যে খুব একটা পার্থক্য নেই। এটি আসলে মানুষের কণ্ঠ রোধ করে রাখা ছাড়া অন্য কোনো কিছু নয়, এবং এটি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, মানুষের কণ্ঠরোধ, ফ্রিডম অফ স্পিচের উপর আঘাত এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত, সবকিছুর উপর আঘাত এবং মানবাধিকারের উপর আঘাত। তো এটি আসলে, বাট আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করে আওয়ামী লীগের কর্মকাণ্ড কখনো দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের কি কর্মকাণ্ড বাংলাদেশে বন্ধ আছে নাকি অন্য কোথাও বন্ধ আছে? আওয়ামী লীগের কর্মকাণ্ড চলছে। বাংলাদেশে তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুধু লন্ডনে দেখলাম যে ডেমনস্ট্রেশন করতে। বাংলাদেশে ডেমনস্ট্রেশন হয়, সেগুলো পত্রিকায় লিখতে দেওয়া হয় না, সেগুলো টেলিভিশনে প্রচার করতে দেওয়া হয় না। এবং আজকে গণমাধ্যমের স্বাধীনতা, আমি তো গণমাধ্যম বিষয়ক মন্ত্রী ছিলাম 5 বছর, দলের প্রচার সম্পাদক ছিলাম 7 বছর, এবং আজকে গণমাধ্যমের স্বাধীনতার দিকে একটু তাকান, আপনি তাকিয়ে দেখেন কয়শো সাংবাদিক আজকে গ্রেপ্তার, কত শত সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা বা হত্যা চেষ্টা মামলা, এবং বিদেশে ছিল তার বিরুদ্ধে হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা। এবং আজকে সাংবাদিকদের যে সমস্ত সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, সিপিজে থেকে শুরু করে নানা সংগঠনগুলো বলছে পৃথিবীর সবচাইতে যে 10টি দেশ সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ বা সাংবাদিকতা যেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে বাংলাদেশ একটি। সেখানে তো কোনো কিছু প্রচার করতে দেওয়া হয় না। আমাদের চরিত্র হনন করার জন্য নানা ধরনের সংবাদ প্রচার করা হয়েছে, পুশ করে সংবাদ প্রচার করা হয়েছে। প্রথম চেষ্টা ছিল কয়েক মাস হচ্ছে আওয়ামী লীগের নেতাদের চরিত্র হনন, তাদেরকে দুর্নীতিবাজ বানানো, চরিত্র হনন। আমরা প্রতিবাদ দিয়েছি, সেই প্রতিবাদ ছাড়া না। আমি তো দলের প্রচার সম্পাদক, গণমাধ্যম তথ্য সম্প্রচার মন্ত্রী থাকার কারণে সাংবাদিকদের সাথে ব্যাপক আমার সম্পর্ক আছে, এবং সেটি শুধু সেই কারণে নয়, আমি দীর্ঘদিন ধরে, আমি যখন ছাত্রলীগের একেবারে কলেজের শাখার সাধারণ সম্পাদক, তখন থেকে আমি প্রেস রিলিজ লিখি এবং গণমাধ্যমে দিয়ে আসতাম। তখন তো ফ্যাক্স ছিল না, তখন ইমেল ছিল না, তখন গিয়ে দিয়ে আসতে হতো। সংবাদকর্মীর মতো কাজ করেছে। সুতরাং আমার সাথে দীর্ঘ 40, 45, 46 বছরের একটা সম্পর্ক আছে গণমাধ্যমের সাথে।
তো তারা কিন্তু বলেছে গণমাধ্যমের কথা যদি আসে তাহলে তো বলে যে ১৫ বছরে আমি অনেকেই কথা বলতে পারেনি। আমি যারা একটু এখন কথা বলতে পারছে। আবার অনেকে এখন কথা বলতে পারছে না। মানে স্বাধীনভাবে নিউজ প্রকাশ করতে পারছে না। সেরকমও তো বলি। মানে দাবি আছে। তো তাদের বক্তব্য হচ্ছে যখন আমরা রিজয়েন্ডার দিয়েছি তখন বললো যে আমাদের রিজয়েন্ডার ছাপাতে নিষেধ আছে, পারবো না। আমাদের সময় কেমন ঘটেছে, রিজয়েন্ডার দিলে রিজয়েন্ডার পত্রিকা ছাপায় নাই বা সরকার থেকে নিষেধ করা হয়েছে। আমি যখন তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলাম তখন আমার বিরুদ্ধে পত্রিকা নিউজ করত, টেলিভিশনও নিউজ হয়েছে। এখন তথ্য সম্প্রচার মন্ত্রী বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে, উপদেষ্টার বিরুদ্ধে নিউজ, উপদেষ্টাকে প্রশ্ন করেছে, সেই জন্য সাংবাদিকের চাকরি চলে গেছে। এটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছে কি? এমনকি পাকিস্তান আমলে, আইয়ুব খানের আমলেও কি ঘটেছে যে ক্ষমতাসীন কাউকে প্রশ্ন করার কারণে তার চাকরি চলে গেছে? এবং এইভাবে সাংবাদিকদেরকে গণহারে হত্যা মামলা দেওয়া, গ্রেফতার করা, এটি কি আমাদের দেশে কখনো ঘটেছে? কখনো ঘটেনি। কিন্তু আপনি তথ্য মন্ত্রণালয়ে ছিলেন বা আপনি অনেক মানে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন। কিন্তু বলা হয় যে টক শোতে যারা যেত, টক শোর বক্তারা তাদেরকে টেলিভিশনের পক্ষ থেকে নির্দিষ্ট একটা টাইম বলে দেওয়া হতো যারা বিপক্ষে বলতো। মানে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যখন কথা বলতো। আওয়ামী লীগ এবং সরকার তাদের লিমিটেশন থাকতো। তো সেই জায়গাটা থেকে অনেকে মুক্তি পেয়েছে। টক শোতে এখন সেই পজিশনে পড়তে হয় না। এমনটা অনেকে বলছেন। সেই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত টক শোতে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, টক শো তো বলাই হতো শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের পক্ষে তো খুবই কম। আওয়ামী লীগের পক্ষে হয়তো 20%, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকার কথা বলছি। আর 80% হচ্ছে সরকারের বিরুদ্ধে বা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বলা হতো। আর এখন যারা এই গল্পগুলো বলছে তারা বর্তমান সরকারের আনুকূল্য পাওয়ার জন্য বা তাদের সাথে সম্পর্ক আপনার ঠিক রাখার জন্য, অথবা তাদের উপর যাতে খড়গ নেমে না আসে সেই জন্য এই সমস্ত কথাগুলো বলছে বেশিরভাগ ক্ষেত্রে। যে আপনি নির্বাচনের প্রসঙ্গে একটি কথা বলেছিলেন যে পার্সেন্টেজ অনেক হাই ছিল ২০২৪, ১৮ বা ১৪ তো আপনারা মানে এক ধরনের নিজেরাই নির্বাচনের মতো অবস্থা। তো সেইখানে পার্সেন্টেজ হাই বলছেন কিন্তু আবার বলছেন যে নির্বাচনটা ঠিকমতো মানে সব দলের অংশগ্রহণে হয়নি। আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিই। আপনি 79 এর ইলেকশন সম্পর্কে হয়তো আপনার ধারণা নাই। 79 এ হয়তো আপনার জন্ম হয়েছে কিনা আমি জানি না। তখন আমি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং তখন আমি প্রথম ভোটার হই। তার আগে ভোটার হয়েছি। তো এখন 79 এর ইলেকশনে যখন আওয়ামী লীগের সবচেয়ে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের কর্মকাণ্ড 77 সালে শুরু হয়, এরপরে 76 সালে শুরু হয় সীমিত আকারে, তারপর 77 সালে। তো তখন আওয়ামী লীগের সবচেয়ে নাজুক অবস্থা, সেই নাজুক অবস্থার মধ্যেও আওয়ামী লীগ ভোটের পার্সেন্টেজে প্রায় 35% ভোট পেয়েছিল এই দল। আপনি হুম। ইতিহাস যদি দেখেন সেটি হচ্ছে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির সর্বনিম্ন হার। সেই দলকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন যেই দলের নেতৃত্বে দেশটাই স্বাধীন হয়েছে। আজকে আজকে যে আমরা বাংলাদেশ পরিচয় দিচ্ছি, এই দেশটাই কিন্তু স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা আমি একটু বিশ্লেষণ করে বলি। যখন 71 সালে কিন্তু একটি সরকার ছিল, যেটিকে মুজিবনগর সরকার বলা হয়, যেটি বাংলাদেশের প্রথম সরকার। হুম। সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাদের নেতৃত্বে সরকার ছিল। সেই সরকারে, আমরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের কথা বলি না, সেই সরকারেই কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত সেক্টর কমান্ডারদের নিয়োগ দিয়েছিল। প্রত্যেক সেক্টর কমান্ডার 400 টাকা করে ভাতা পেত সেই সরকারের কাছ থেকে। এবং দেশ 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জনের পর সেই সরকার যুদ্ধকালীন সময়ে কলকাতায় স্টেশন ছিল, সেই সরকারেই এসে কিন্তু দেশ পরিচালনা শুরু করেছিল, কারণ সেই সরকারই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এবং আওয়ামী লীগেই ম্যান্ডেট পেয়েছিল দেশ পরিচালনার 70 নির্বাচনে। সুতরাং যেই দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, যেই দল এই দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, আপনি সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিলেন। নিষেধের প্রসঙ্গ তো এর এসেছে চেয়ে জুলাই আগস্টে, জুলাই আন্দোলনের বিষয়টি নিয়ে। তো হ্যাঁ, সেখানে আপনাদের কি কোনো ভুল ছিল না? আপনি কি সেটা দাবি করবেন? আমি আমি প্রত্যেক সরকারেরই ভুল থাকে। কোন সরকার পৃথিবীতে আজ থেকে 500 বছর আগ পর্যন্ত কিংবা আজ থেকে 500 বছর পর পর্যন্ত
একেবারে শতভাগ নির্ভুল কাজ করতে পারে না বা পারেনি, কারণ প্রত্যেক সরকারেরই ভুল থাকে। আমাদেরও নানা ভুল ছিল সরকার পরিচালনা করার ক্ষেত্রে, কিন্তু এই ভুল ভ্রান্তির মধ্য দিয়েও যেটি সত্য সেটি হচ্ছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ $80 বিলিয়ন অর্থনীতি থেকে সেটি প্রায় $500 বিলিয়ন অর্থনীতিতে উপনীত হয়েছে। বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম $500 থেকে সেটি প্রায় $3000 উন্নীত হয়েছে। দারিদ্র 41% থেকে সেটি 18% নেমে এসছে। অতি দারিদ্র 22% থেকে 5% নেমে এসছে। এই ভুলভ্রান্তির মধ্যে সেখানে আপনি দুর্নীতির বিষয়টা কি বলবেন? আসছি, একটি একটি বলি আমি। এবং এবং হ্যাঁ, সবসময়ই দুর্নীতি ছিল। আমাদের সরকারের সময়ে দুর্নীতি ছিল না তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রেও দুর্নীতি আছে, যুক্তরাজ্যেও দুর্নীতি আছে, এবং প্রত্যেক দেশেই কম বেশি দুর্নীতি আছে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে একটু কম আছে, কিন্তু সব দেশেই কম বেশি দুর্নীতি আছে। আমাদের সময়ে যে দুর্নীতি ছিল না তা নয়, কিন্তু দুর্নীতির অপরাধে আমাদের এমপিরা জেলে গেছে আমরা সরকারে থাকাকালীন। আমাদের এমপিদের বিরুদ্ধে মামলা হয়েছে। হ্যাঁ, আমরা সরকারে থাকাকালীন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করত। সুতরাং দুর্নীতি ছিল, হ্যাঁ, সেটা হয়তো আমরা আরো বেশি একটু লাগাম টেনে ধরতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা সবসময় ছিল, কিন্তু প্রধানমন্ত্রী একার পক্ষে সবকিছু করা সম্ভবপর না। সুতরাং ছিল। এবং আজকের কথা শুনুন, আজকে একজন এপিএস এর মাত্র 6 মাসে কি আমরা কাহিনী শুনছি, আরো অন্যান্য কাহিনীগুলো কি শুনছি। আমরা তো প্রায় 16 বছর ক্ষমতায় ছিলাম, 16.5 বছর, 16.5 বছরের একটু বেশি। মাত্র 6 মাসে যা ঘটেছে সেটির সাথে 16 বছর, 16.5 বছরের একটু তুলনা করুন। দুর্নীতি যে ছিল না তা নয়, তবে আমাদের যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে আমাদের কি ভুল ছিল? অবশ্যই আমাদের ভুল ছিল। আমি মনে করি যে শুরুতেই যদি ছাত্রদের সাথে আমরা আলোচনা করে বিষয়টিকে পুরোপুরিভাবে আদালতের উপরে ছেড়ে না দিয়ে ছাত্রদের সাথে আলোচনা করে সমাধান হতো, তাহলে যারা কুচক্রী ছিল, যাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, যারা ছাত্রদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, তারা সেই সুযোগটি পেত না। এটি অবশ্যই আমাদের ভুল ছিল।